ড্রামার শুরুতেই ফিমেল লিড ইয়াকে দেখানো হয়। সে তার হাজবেন্ডের জন্য ওয়েট করছিল, কারণ আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। ইয়া তখন ওদের স্কুল লাইফের কথা মনে করতে থাকে। আসলে স্কুল লাইফ থেকে ইয়া লুকে অনেক পছন্দ করত, কিন্তু লু কখনো ওর দিকে তাকিয়েও দেখেনি, কারণ সে সুজি নামের একটা মেয়েকে ভালোবাসতো। একদিন সুজির হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। সুজির তখন অনেক রক্তের প্রয়োজন ছিল, কিন্তু ওর ব্লাড গ্রুপ কারোর সাথে ম্যাচ করছিল না। তখন ইয়া এসে বলে, আমি সুজিকে ব্লাড দিতে পারি, কিন্তু এর বদলে তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। এটা শুনে মিস্টার লু অবাক হয়ে যায়, আর সুজিকে ব্লাড দেওয়ার বদলে লুওকে বিয়ে করে। এরপর সিন প্রেজেন্টে আসে। ইয়া বলে, আজ আমাদের 6th অ্যানিভার্সারি। বাট অনেক রাত হয়ে যাওয়ার পরও ইয়ার হাজবেন্ড ওর কাছে আসে না। তখন ও দেখতে পায় ওর হাজবেন্ড হসপিটালে সুজির খেয়াল রাখছে, যেটা দেখে ও অনেক দুঃখী হয়। তখন সেখানে ওর শাশুড়ি মা এসে ওর সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ইয়া বলে, আপনারা এসব কেন করছেন? ওর শাশুড়ি মা বলে, তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না, কারণ আমরা জানতে পেরেছি তুমি সুজির অ্যাক্সিডেন্ট করিয়েছ। ইয়া বলে, এসব মিথ্যা, আর আমি মিস্টার লুয়ের ওয়াইফ। তাহলে আমি এই বাড়িতে না থাকলে কে থাকবে? তখন সেখানে লু এসে বলে, তুমি এখন তোমার নাটক বন্ধ করো। তুমি তো 6 বছর আগে সুজির অ্যাক্সিডেন্ট করিয়েছিলে, তাই না? ইয়া বলে, আমি এসব করিনি। বাট মিস্টার লু তো ওর কথা বিশ্বাস করে না, আর সে বলে, তুমি এই বাড়িতে থাকতে পারবে না, এখনই এখান থেকে চলে যাও। এটা শুনে সুজি অনেক কষ্ট পায়, আর ভাবতে থাকে, 4 বছর ধরে আমি ওকে ভালোবেসেছি, এরপর 6 বছর ওর সাথে থেকেছি, কিন্তু এরপরও সে আমাকে বিশ্বাস করতে পারেনি। ইয়া এটাও ভাবতে থাকে, আমি লুয়ের জন্য কি না করেছি। আমি তার জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলেছি, কিন্তু সে আমাকে একটুও ভালোবাসলো না। এইসব বিষয় নিয়ে দুঃখী হয়ে ইয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তখন ওর দেবর বলে, তুমি এখন আমার জন্য রান্না করো। ইয়া বলে, আমি এখন আর এই পরিবারের কেউ নই, তাহলে আমি কেন তোমাদের জন্য রান্না করব? এটা শুনে ওর দেবর ওর শাশুড়ি মাকে ডাক দেয়। ওর শাশুড়ি মা এসে ওকে অনেক কথা শোনাতে থাকে, এমনকি সে ওর গায়ে হাত তোলারও চেষ্টা করে, বাট ইয়া তাকে থামিয়ে দেয়, যেটা দেখে তো ওর শাশুড়ি মা অনেক অবাক হয়। এরপর ইয়া ওর ফ্রেন্ড কিমের সাথে হসপিটালে আসে। কিম বলে, তুমি এখন কি করবে? ইয়া বলে, আমি লুয়ের সাথে সব সম্পর্ক শেষ করে দিব। এরপরও সুজির কেবিনে এসে দেখতে পাই লু সুজির কেয়ার করছে। ইয়া সুজিকে বলে, তোমার কি মনে আছে কে তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছে নত করুন? সুজি বলে, আমার শুধু তোমার চেহারাটাই মনে আছে। ইয়া বলে, আমি সেদিন তোমার জীবন বাঁচিয়েছিলাম নাকি তোমাকে মারার চেষ্টা করেছিলাম? এটা শুনে সুজি প্যানিক হওয়ার নাটক করতে থাকে। তখন লু এসে বলে, তুমি ওকে এসব কথা এখন বলো না, কারণ ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ইয়া বুঝতে পারে সুজি নাটক করছে, এজন্য রেগে লুকে ডিভোর্স পেপার দিয়ে দেয়। লু ডিভোর্স পেপার দেখে তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। রিয়া বলে, তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাইছো না, নাকি তুমি আমাদের দুজনের সাথেই থাকতে চাইছো? তুমি এটা মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না। এটা শুনে লু ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এরপর রিয়া বাড়ি গিয়ে নিজের দুঃখ ভোলার চেষ্টা করে। তখন ওর ফ্রেন্ড বলে, আমি তোমার জন্য অনেকগুলো ছেলে অ্যারেঞ্জ করেছি, তুমি এদের ভিতর থেকে যাকে ইচ্ছা তাকেই চুজ করতে পারো। রিয়া তখন ভাবে, লুকে ভালোবাসার কারণে আমি কখনো কোনো ছেলের সাথে এনজয় করিনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার নিজেকে বদলানো উচিত। এরপরও কয়েকটা ছেলের ভেতর থেকে একটা ছেলেকে পছন্দ করে। বাট ও যখনই তার ফেস দেখে তখনই অবাক হয়ে যায়, কারণ এটা তো ওর ছোটবেলার ফ্রেন্ড জিয়াং। ইয়া জিয়াংকে দেখে অনেক খুশি হয়, আর বলে, ফাইনালি তাহলে আমরা 3 বন্ধু একসাথে হয়েছি। তখন সেখানে লিওর ছোট ভাই এসে ওর দিকে বোতল ছুঁড়ে মারে, আর বলে, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার ভাইকে ডিভোর্স দিয়েছ। আসলে এই ছেলেটার সাথে তোমার অ্যাফেয়ার চলছে, এজন্যই তুমি আমার ভাইকে ডিভোর্স দিয়েছ। ইয়া বলে, এখন আর আমি তোমাদের ফ্যামিলির কেউ নই, তাই আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করো। এরপর ইয়া লুয়ের সাথে ফাইনালি ডিভোর্সের কাজ কমপ্লিট করে নেয়। তখন ওকে জিয়াং পিক করতে এসেছিল, আর তখনই লুয়ের ভাই ওকে ফোন করে জানায় ইহার একটা ছেলের সাথে অ্যাফেয়ার চলছে, আর এজন্যই সে তোমাকে ডিভোর্স দিয়েছে। ইয়াকে অন্য ছেলের সাথে দেখে লু অনেক জেলাস ফিল করে। ও তখন ইয়াকে আটকানোর চেষ্টা করে, বাট ইয়া বলে, তুমি কেন আমার হাত ধরেছ? নিশ্চয় তোমার এই ব্যাঙ্গেলটা চাই।
এই বলে সে ওর দেওয়া ব্যাঙ্গেলটা ফেলে দিয়ে চলে যায়। এরপর লুয়ের অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, আপনি সুজি ম্যাডামের জন্য যে নেকলেসটা অর্ডার করেছিলেন সেটা রেডি হয়ে গেছে। কি আশ্চর্য তাই না? আপনি কখনো ইয়া ম্যাডামের জন্য একটা রিংও কেনেননি, কিন্তু সুজির জন্য আজ এত দামি একটা নেকলেস কিনেছেন। নিশ্চয়ই সুজি ম্যাডাম আপনার জন্য অনেক স্পেশাল। তখন সুজি লুকে এসএমএস করে জানায়, কাল আমার জন্মদিন, আর কালকে বাবা আমাদের দুজনের এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করে দিবে। এটা শুনেও লু খুব একটা খুশি হয় না। এর পরের সিনে দেখানো হয় ইয়া তার বাবার কোম্পানিটা নিজের হাতে নিয়ে নিয়েছে, কিন্তু শেয়ার হোল্ডাররা এটা মানতে চাইছিল না। তারা বলে সবেমাত্র তোমার ডিভোর্স হয়েছে, তুমি কোম্পানি সামলাতে পারবে না। তখন জিয়াং বলে এটা ইয়ার বাবার কোম্পানি, আর ওর বাবা কোম্পানিটা ওর নামে করে দিয়ে গেছে, তাই আপনারা কেউ ওকে থামাতে পারবেন না। ইয়া বলে আমি এতদিন কোম্পানিতে না থাকায় না জানি আপনারা কত ফ্রড করেছেন। এটা শুনে সব শেয়ার হোল্ডাররা চুপ হয়ে যায়। এরপর জিয়াং ইয়াকে চুপ থাকতে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছো? ইয়া বলে আমার বাবাকে যে ফ্রডে ফাঁসিয়েছিল তাকে আমি খুঁজে বের করতে চাই। তো এরপর ইয়ার বাবাকে যে ফাঁসিয়েছিল তাকে ওর সামনে নিয়ে আসা হয়। ইয়া তো তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই ব্যক্তি ওর বাবার বন্ধু ছিল। ইয়া বলে আপনি তো আমার বাবার অনেক ভালো বন্ধু ছিলেন, তাহলে আপনি কেন তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন? ওই ব্যক্তি বলে ওই সময় আমার অনেক টাকার প্রয়োজন ছিল, এ কারণে আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। ইয়া বলে আপনাকে কে এটা করার জন্য টাকা দিয়েছিল? ওই ব্যক্তি বলে সুজির বাবা। এটা শুনে ইয়া তো আরো বেশি অবাক হয়ে যায়। তখন ওর ফ্রেন্ড বলে সুজি তোমাকে নিয়ে একটা ভিডিও পাবলিশ করেছে, তুমি নাকি ওর অ্যাক্সিডেন্ট করিয়েছিলে। এদিকে এই ভিডিও পাবলিশ করার পর সুজি অনেক খুশি ছিল। ওর বার্থডে পার্টি চলছিল, সেখানে লুয়ের মা বলতে থাকে আমার ছেলে ইয়াকে ডিভোর্স দিয়ে ঠিকই করেছে, কারণ সুজি তার যোগ্য। তখন সুজির বাবা অ্যানাউন্স করতে থাকে আমি কিছুদিনের ভেতর মিস্টার লুয়ের সাথে সুজির বিয়ে দিব। তখন সেখানে এন্ট্রি নেয় ইয়া। ইয়াকে দেখে কেউই খুশি হয় না। সুজির বাবা তখন ওকে সেখান থেকে চলে যেতে বলে। ইয়া বলে আমি তো এমনিতে এখান থেকে যাব না, কারণ আমি এখানে কিছু প্রশ্নের জবাব নিতে এসেছি। তো ইয়া সুজিকে বলে তুমি ওই ভিডিওটা কেন পাবলিশ করেছ? সুজি বলে আমি ভুল কিছু করিনি, তোমার চেহারা আমার স্পষ্ট মনে আছে, তাই আমি এটা করেছি। ইয়া বলে আমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো অনেক এভিডেন্স আছে। এটা শুনে সুজির মুখ শুকিয়ে যায়। ইয়া তখন একটা ভিডিও প্লে করে যেখানে ইয়া সুজিকে বাঁচাচ্ছিল। সুজি এটা দেখে অনেক ঘাবড়ে যায়। ও তখন বলে আমি অনেক বছর কোমাতে ছিলাম, তাই আমার ভালোভাবে তেমন কিছু মনে নেই, শুধু তোমার চেহারাটা মনে ছিল। আর তুমি লুকে অনেক ভালোবাসতে, তাই আমি ভেবেছিলাম তুমি লুকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই আমার অ্যাক্সিডেন্ট করিয়েছ। ইয়া বলে এভাবে ভুল স্বীকার করলে তো হবে না, তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। সুজি তখন ভালো হওয়ার জন্য সবার সামনে ওর কাছে ক্ষমা চাইতে থাকে। ইয়া বলে তোমাকে এর জন্য কম্পেনসেশন দিতে হবে। সুজি তখন ওর বাবার দেওয়া ক্রাউনটা ওকে দিতে থাকে, বাট ইয়া বলে আমি এটা নিব না, আমার তোমার গলায় থাকা ওই লকেটটা চাই। এটা শুনে সুজি অবাক হয়ে যায় আর বলে আমি এটা দিতে পারবো না, কারণ এটা লু আমাকে গিফট করেছে। এরপরও ইয়া সেটা নেওয়ার জন্য জিদ করলে সেখানে থাকা সবাই ওদের ব্যাপারে আজে বাজে কথা বলতে থাকে। যেটা শুনে লু সুজিকে বলে তুমি এই লকেটটা ওকে দিয়ে দাও, আমি তোমাকে অন্য কিছু গিফট করে দিব। এই বলে লু ওকে লকেটটা দিয়ে দেয়, বাট ইয়া সেটা নিয়ে জিয়াংকে দিয়ে দেয় আর বলে এটা কোথাও দান করে দিও। এই বলে ওরা চলে যায়। জিয়াং বলে এই লকেটটা তো অনেক দামি, বলতেই হবে লু সুজির জন্য অনেক ইনভেস্ট করে। তখন ইয়া দেখতে পায় লু সুজিকে নিয়ে বাসে যাচ্ছে। লু তখন ইয়াকে দেখে ওর দিকে তাকিয়েছিল। সুজি তখন বলে তুমি বাইরের দিকে কি দেখছো? তুমি কি আমাকে বিশ্বাস করনি, নাকি ইয়ার সাথে 6 বছর থেকে তুমি ওকে ভালোবেসে ফেলেছ? লু বলে না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এটা শুনে সুজি খুশি হয়ে যায়। এরপর সুজি মিস্টার লুয়ের সাথে রিং কিনতে একটা দামি শপে আসে, আর সেখানে ওরা অনেক দামি দামি রিং দেখছিল। ইয়া সেখানে আসলে ওরা আরো বেশি দামি দামি রিং দেখতে থাকে। সুজি একটা রিং চয়েস করে। ইয়া বলে আমি এই শপের ম্যানেজার, আমরা এই রিংটা তোমাকে দিতে পারবো না।
এটা শুনে সুজি ওই রিংটা নেওয়ার জন্য আরো বেশি জিদ করতে থাকে। আর এই চক্করে সুজি ইয়াকে ধাক্কা দিয়ে নিচেই পড়ে যায়। তখন সেখানে মিস্টার লু আসে। আর সুজি বলতে থাকে ইয়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ইয়া বলে আমি কাউকে ধাক্কা দেইনি, বরং তুমি আমাকে ধাক্কা দিয়েছো। বিশ্বাস না হলে তোমরা সিসিটিভি ফুটেজ দেখতে পারো। ইয়া তখন সবাইকে সিসিটিভি ফুটেজ দেখায়, যেটাতে এটা ক্লিয়ার হয়ে যায় যে ইয়া নয় বরং সুজি ওকে ধাক্কা দিয়েছিল। সুজি তখন বলে আমার পেটে অনেক ব্যথা করছে। তখন লুওকে হসপিটালে নিয়ে যেতে থাকলে ইয়া বলে এর আগে রিংটা এখানে খুলে রেখে যাও। সুজি রিংটা খুলতে গিয়ে দেখতে পায় রিংটা তো ওর হাতে আটকে গেছে। ইয়া বলে এই রিংটার সাইজ ছোট ছিল, এজন্যই আমি তোমাকে এটা নিতে মানা করেছিলাম। এটা শুনে লু ওর উপর ইমপ্রেস হয়। বাট তখন সুজির ব্লিডিং শুরু হয়। লু তখন ওকে হসপিটালে নিয়ে যায়। ইয়া বুঝতে পারে আসলে সুজি প্রেগনেন্ট। এটা দেখে ওর মন খারাপ হয়ে যায়। বাট ওর ফ্রেন্ডরা ওকে কমফোর্ট করে। এরপরই আর কোম্পানির জন্য কিছু শেয়ারের প্রয়োজন হয়। ও তখন একজন শেয়ার হোল্ডারের সাথে ডিল করতে আসে। বাট ওই ব্যক্তি ওর সাথে মিটিং না করে গেম খেলতে থাকে আর ওকে টাচ করার চেষ্টা করে। তখন মিস্টার লু সেখানে আসে। তখন ওই ব্যক্তি মিস্টার লুকে দেখে ভয় পেয়ে যায় আর বলে সরি, আমি আপনার ওয়াইফের সাথে বেয়াদবি করেছি। লু বলে আমার এতে কিছুই যায় আসে না, আপনি চাইলে ওর সাথে বিয়েও করতে পারেন। এটা শুনে ইয়ার অনেক খারাপ লাগে, তাই ও মিটিং না করে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার লু ওকে একা বসে থাকতে দেখে বলে তুমি এখানে একা কি করছো? তোমার ইয়ং বয়ফ্রেন্ড কি তোমাকে ছেড়ে চলে গেছে? ইয়া ওর কথার কোনো উত্তর দেয় না। আসলে ইয়া অনেক অসুস্থ ছিল। এটা দেখে লু ওকে গাড়ি করে নিজের বাসায় নিয়ে যায় আর ওকে স্যুপ খেতে দেয়। ইয়া স্যুপ খেতে না চাইলে লু ওকে জোর করে স্যুপ খাওয়াতে থাকে। এতে ইয়া আরো বেশি রেগে যায়। তখন সুজির বাবা লুকে ফোন করে বলে ইয়া যে ডিলটা নেওয়ার চেষ্টা করছে তোমাকে ওই ডিলটা নিতে হবে। এটা শুনে ইয়া অনেক কষ্ট পায় আরও সেখান থেকে চলে যায়। তো ইয়াকে একা যেতে দেখে মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট বলে ইয়া ম্যাডাম একাই যাচ্ছে, আমরা কি তাকে লিফট দিয়ে দিব? লু বলে না। এই বলে লু ওর কাজে চলে যায়। নেক্সট ডে ইয়া অফিসে এসে দেখতে পায় ওর কোম্পানির স্টাফরা সবাই আন্দোলন করছে। আর তারা ওকে বলছিল তুমিও কি তোমার বাবার মতোই আমাদের ধোকা দিবে আর আমাদের টাকা নিয়ে পালিয়ে যাবে? এটা শুনে ইয়ার অনেক খারাপ লাগে। ও এটা নিয়ে মিটিং করে। তখন শেয়ার হোল্ডাররা বলে তুমি এই কোম্পানিটা সামলাতে পারবে না। তো জিয়াং সেখানে এসে বলে ইয়া অবশ্যই কোম্পানিটা সামলাতে পারবে, আমরা কিছুদিনের মধ্যে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে আসব। এটা শুনে ইয়া বলে তুমি তো ওখানে এটা বলে দিলে, কিন্তু আমরা প্রজেক্ট কোথায় পাবো? জিয়াং বলে তুমি চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নিব। আর সবার প্রথমে তোমাকে হসপিটালে যেতে হবে, কারণ তোমার গায়ে এখনো অনেক জ্বর। এরপর জিয়াং ওকে হসপিটালে নিয়ে আসে। তখন লুওকে দেখতে পায়, কারণ সেও সুজির সাথে হসপিটালে এসেছিল। লু ইয়ার কাছে এসে বলে তুমি হসপিটালে এসেও গেম খেলছো, মনে হচ্ছে তুমি কোম্পানি সামলানোর বদলে এসবই করো। তুমি কোম্পানিটা বাঁচাতে পারবে না, কারণ তোমার প্রজেক্টটা আমি নিয়ে নিব। তখন সেখানে জিয়াং আসে। জিয়াং বলে তুমি আমার ওম্যানের সাথে কি করছো? এটা শুনে লু রেগে যায় এবং বলে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছি বলে এই নয় যে তুমিও চান্স পাবে। জিয়াং বলে তুমি ইয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছ, তাই তোমার ওর কথা না ভেবে নিজের হবু ওয়াইফের কথা ভাবা উচিত। তখন সেখানে সুজি লুকে নিতে আসে আর লু ওর সাথে চলে যায়। এরপর জিয়াং ইয়াকে বলে আমি মিস্টার ট্যাংয়ের সাথে মিটিং ফিক্সড করেছি আর সে আমাদের ডিনারেও ইনভাইট করেছে। এটা শুনে ইয়া খুশি হয়ে যায়। এরপর ওরা মিস্টার ট্যাংয়ের সাথে দেখা করতে আসে। তখন হঠাৎ জিয়াংয়ের ফোন আসে। ইয়া বলে তুমি কল অ্যাটেন্ড করো, আমি এদিকটা সামলে নিচ্ছি। এরপর আমরা দেখতে পাই জিয়াংকে কিছু গার্ড একটা ওল্ড ম্যানের কাছে নিয়ে যায়। আসলে এটা ওর গ্র্যান্ডপা। ওর গ্র্যান্ডপা বলে তুমি একজন ডিভোর্সি মেয়ের পিছনে কেন পড়েছ? আমি চাইলে এর থেকেও অনেক ভালো ভালো মেয়ে তোমার জন্য এনে দিতে পারি। আর এখানে আমরা বুঝতে পারি জিয়াং আসলে অনেক ধনী পরিবারের ছেলে, বাট ও ইয়ার কাছে একজন সাধারণ ছেলে হিসেবেই নিজের পরিচয় দিয়েছে।
জিয়াং বলে, আমি ওই মেয়েকে ভালোবাসি, প্লিজ তুমি আমাদের মাঝখানে এসো না। এদিকে ইয়া মিস্টার ট্যাং এর সাথে মিটিং করছিল। ইয়া নিজের প্রেজেন্টেশন মিস্টার ট্যাংকে দেখায় এবং লুও নিজের প্রেজেন্টেশন তাকে দেখায়। ইয়া বলে, আমি এই প্রজেক্টে আপনাকে পুরো 100 মিলিয়ন টাকা দিব। লু বলে, আমি আপনাকে পুরো 200 মিলিয়ন দিব। এটা শুনে তো মিস্টার ট্যাং কনফিউশনে পড়ে যায় যে সে কার সাথে ডিল করবে। মিস্টার ট্যাং তখন বলে, আমার একটা কল এসেছে, আমি কথা বলে আসছি। তখন হঠাৎ সেখানে ধোঁয়া আসতে থাকে। মনে হচ্ছিল এখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আর ভিড়ের ভেতর কেউ একজন ইয়াকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। ইয়া ডুবতেই যাচ্ছিল, বাট মিস্টার লু ওকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে জিয়াং এসে ইয়াকে টাওয়াল দিয়ে কাভার করে নেয়। তখন লু বলে, তুমি ইয়াকে আমার কাছে দিয়ে দাও, আমি ওর কেয়ার করছি। কিন্তু জিয়াং ওকে দেয় না। জিয়াং গার্ডকে বলে, সবাইকে ভালোভাবে চেক করো যে কে এই কাজটা করেছে, কেউ যেন এখান থেকে বাইরে যেতে না পারে। একটু পর গার্ড এসে ওকে জানায় সুজি নামের এই মেয়েটা এই কাজটা করেছে। সুজি বলে, আমি এমন কিছু করিনি। ও লুকে বলে, আমি তোমাকে মিস করছিলাম, এজন্য তোমার সাথে দেখা করতে এখানে এসেছিলাম। তখন সিকিউরিটি গার্ড এসে বলে, আসলে এই মেয়েটা আমাকে টাকা দিয়ে এখানে আগুন লাগাতে বলেছিল। ইয়া বলে, যে আমাকে ধাক্কা দিয়েছিল তার হাতেও এরকম ওয়াচ ছিল। সুজি তো এখানে পুরোপুরি ভেসে যায়। ও তখন আবারও ইয়ার কাছে ক্ষমা চাইতে থাকে। ইয়া বলে, আমি এবার তোমাকে ক্ষমা করব না, আমি পুলিশকে ফোন করব। তখন গার্ড জোর করে সুজিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। সুজি তখন লুকে বলে, প্লিজ আমাকে বাঁচাও, আমি তোমার বাচ্চার মা না হতে পারলেও আমার পেটে তো তোমার বাচ্চা ছিল, প্লিজ আমাকে বাঁচাও। লু তখন গার্ডদের থামায় আর ইয়াকে বলে, তুমি ওকে মাফ করে দাও, তোমার তো প্রজেক্টের প্রয়োজন ছিল তাই না, আমি তোমাকে এই প্রজেক্টটা দিয়ে দিব। এটা শুনে ইয়া বলে, যদি এরকম কথাই হয় তাহলে আমি ওকে মাফ করে দিলাম। জিয়াং বলে, তুমি সুজিকে কেন ছেড়ে দিলে? ইয়া বলে, এখন আমাদের প্রজেক্টের অনেক প্রয়োজন, তাই এটা করাই ঠিক ছিল। তো জিয়াং ওকে বাসায় নিয়ে যাচ্ছিল। তখন সেখানে জিয়াংয়ের গ্র্যান্ডপা এসে বলে, তাহলে তুমি এই মেয়েটাকে লাইক করো? এই মেয়েটা তো অনেক সুন্দরী, তোমরা যদি বিয়ে করো তাহলে আমি কোনো বাধা দিব না। এটা শুনে জিয়াং তাড়াতাড়ি ওর গ্র্যান্ডপাকে চুপ করতে বলে। এদিকে লু দূর থেকে ওদের দেখছিল। ওদেরকে এত হাসি খুশি দেখে লুয়ের অনেক খারাপ লাগে। তো লু এক ব্যক্তিকে জিয়াংয়ের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে বলে, বাট ওই ব্যক্তি জিয়াংয়ের ব্যাপারে বেশি কিছু ইনফরমেশন দিতে পারে না। তখন লু খেয়াল করে ওইবারে ইয়া আর জিয়াংও এসেছে। লু ইয়াকে ওর সাথে দেখে অনেক জেলাস ফিল করে। লু তখন ইয়াকে হাত ধরে নিয়ে যেতে থাকে। ইয়া বলে, তুমি এটা কি করছো? লু বলে, তুমি এই ছেলেটার সাথে মেলামেশা বন্ধ করো, কারণ তুমি তার ব্যাপারে কিছুই জানো না। ইয়া বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই আমার ব্যাপারে ইন্টারফেয়ার করা বন্ধ করো। এই বলে ও জিয়াংকে নিয়ে চলে যায়। জিয়াং বলে, তোমার কি জানতে ইচ্ছা করে না আমি কে? কারণ এখন অনেকে আমার পরিচয় নিয়ে আঙুল তুলছে। ইয়া বলে, আমার তোমার উপর বিশ্বাস আছে, আমি জানি তুমি কখনোই আমাকে মিথ্যা বলবে না। এটা শুনে জিয়াং খুশি হয়ে ওকে হাগ করে। আর এটা লু দূর থেকে দেখে অনেক জেলাস হয়। লুয়ের সাথে থাকা ওই ব্যক্তিটা বলে, আমি এই ছেলেটাকে দুবাইয়ের একটা ইভেন্টে দেখেছিলাম, সেখানে এই ছেলেটা বস হয়ে এসেছিল, মনে হয় ছেলেটা খুবই রিচ পারসন। এটা শুনে লু আরো বেশি কনফিউজড হয়ে যায়। এরপর লু তার স্কুল লাইফের কিছু চিঠি দেখতে থাকে, কারণ এই চিঠিগুলো স্কুল লাইফে পড়াকালীন একটা মেয়ে তাকে লিখেছিল। তো লু একদিন ওই মেয়েটার সাথে দেখা করার ডিসিশন নেয়। তো লু যখন মেয়েটির জন্য অপেক্ষা করছিল তখন ওর সাথে সুজির দেখা হয়। ওই চিঠির ভাষার সাথে ইয়ার কিছু কথার অনেক মিল ছিল। এটা নিয়ে লু মাঝে মাঝে অনেক কনফিউশনে থাকে। এরপর ইয়া অফিসে আসলে অনেক রিপোর্টাররা ওকে ঘিরে ধরে আর কোশ্চেন করতে থাকে, আপনি কি আপনার কোম্পানিটা বাঁচাতে পারবেন, নাকি আপনার বাবার মতোই ফ্রড করে পালিয়ে যাবেন? ইয়া বলে, 6 বছর আগে কি হয়েছিল এটা আমি সবার সামনে আনতে চাই, আর আমি আমার কোম্পানিটাও বাঁচাতে চাই। তো ইয়া ওর কোম্পানিটা বাঁচানোর জন্য অনেকগুলো ব্যাংকারের সাথে মিটিং করে, কিন্তু কেউ ওকে লোন দিতে রাজি হয় না। ইয়া যখন জিয়াংয়ের সাথে বাইরে আসে তখন সেখানে কিছু গার্ড এসে জিয়াংকে বলে, বস আপনাকে আমাদের সাথে দুবাইয়ে যেতে হবে। এটা শুনে ইয়া বলে, তুমি পালাও। তখন জিয়াং পালাতে থাকে, কিন্তু ওই গার্ডরা ওকে অজ্ঞান করে নিয়ে চলে যায়। ইয়া ওকে বাঁচানোর চেষ্টা করেও বাঁচাতে পারে না।
তখনও সেখানে লুকে দেখে ওর কাছে হেল্প চাই আর বলে তুমি প্লিজ জিয়াংকে বাঁচাও। লু সেখানে এসে দেখে সেখানে কেউ নেই। ও বলে এখানে তো কেউ নেই, তাহলে আমি কাকে বাঁচাবো? তখনও দেখতে পাই ইয়া পায়ে ব্যথা পেয়েছে, এজন্য ইয়াকে নিজের বাসায় নিয়ে আসে। ইয়া বলে তুমি কি করতে চাইছো, আমাকে নিচে নামাও। লু তখন ওকে নিচে নামাতে গিয়ে ভয় পাইয়ে দেয়। এরপর লু ওকে লিফট দিচ্ছিল, তখন অনেকগুলো রিপোর্টার এসে ওদের গাড়িটা ঘিরে ধরে এবং বলতে থাকে মিস ইয়া নাকি তার এক্স হাজবেন্ডের কাছে সাহায্য চেয়েছে। লু তখন রিপোর্টারদের শান্ত করার জন্য বলে ইয়ার সাথে আমার কোনো ডিল হয়নি। এরপরও ভেতরে এসে বলে আমি তোমার প্রবলেম সলভ করে দিয়েছি, তোমার তো আমাকে 5 মিলিয়ন দেওয়া উচিত। ইয়া বলে তুমি প্রবলেম ক্রিয়েট করেছিলে আর সেটা তুমি সলভ করেছো, এই বলেও চলে যায়। আর লু হাসতে থাকে। তখন সুজি ওকে ডিনারে ইনভাইট করে। এর পরের সিনে সুজি আর লু ডিনারে আসে। লু ওয়াশরুমে গেলে সুজি ওর ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়। আর লু সেখানে আসলে ও ফ্ল্যাটে কথাবার্তা বলতে থাকে। তখন সুজি হঠাৎ সেখানে ইয়াকে দেখতে পায়। এতেও রেগে বলে তুমি এখানে কেন এসেছো? ইয়া বলে এটা তোমার বাপের হোটেল নয় যে আমি এখানে আসতে পারবো না। তখন লু ওর জন্য ম্যাঙ্গো ড্রিঙ্ক অর্ডার করে। ম্যাঙ্গো ড্রিঙ্কের কথা শুনেই তো সুজির মুখ শুকিয়ে যায়, কারণ ম্যাঙ্গো ড্রিঙ্কে ওর অ্যালার্জি। লু বলে তুমি ম্যাঙ্গো ড্রিঙ্ক পান করো। সুজি খেতে না চাইলে লু বলে তুমি তো লেটারে লিখেছিলে তোমার ম্যাঙ্গো ড্রিঙ্ক অনেক পছন্দ। সুজি ভাবতে থাকে আমি যদি এটা খাই তাহলেও ধরা পড়ে যাব, আর না খেলেও ধরা পড়ে যাব। সুজি তখন ইয়াকে এদিকে তাকাতে দেখে ইচ্ছে করে ওর গায়ে ম্যাঙ্গো জুসটা ছুঁড়ে মারে। আর ইয়াও তখন ওকে অর্ধেক জুসটা খাইয়ে দেয়। এতে করে সুজির গায়ে চুলকানি শুরু হয়। এটা দেখে লু বুঝে যায় যে যে মেয়েটা ওকে স্কুল লাইফে লেটার লিখত সেই মেয়েটা সুজি নয়। লু তখন সেখান থেকে যেতে থাকলে সুজি ওকে আটকানোর চেষ্টা করে, বাট লু ওকে মিথ্যাবাদী বলে সেখান থেকে চলে যায়। বাট হঠাৎ করে লুয়ের মাথা ঘুরতে থাকে। তখন এক ব্যক্তি এসে ওকে একটা রুমে রেখে চলে যায়। এদিকে ইয়াও অনেক নেশাগ্রস্ত ছিল, ওকে ওর অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাচ্ছিল। অন্যদিকে সুজি লুয়ের কাছাকাছি আসার চেষ্টা করে আর বলতে থাকে আমি তোমার সাথে নাইট স্পেন্ড করব, এরপর আমাদের বাচ্চা হবে আর তুমি কখনোই আমাকে ছেড়ে যেতে পারবে না। বাট এসব করার আগেই লুয়ের গান ফিরে আসে। তখন ইয়ার অ্যাসিস্ট্যান্ট ওকে নিয়ে ভুল করে ওই রুমে চলে আসে। ইয়া ওদেরকে এ অবস্থায় দেখে চিৎকার করতে থাকে। লু তখন ইয়াকে সেখানে বসায় আর সুজিকে বকতে থাকে। ইয়ার অ্যাসিস্ট্যান্ট তখন বলে এই রুমে তো ক্যামেরাও লাগানো আছে। এটা শুনে মিস্টার লু আরও বেশি রেগে যায় আর সে ইয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার লু ইয়াকে অন্য একটা রুমে নিয়ে আসে। ইয়া নেশাগ্রস্ত অবস্থায় তাকে কিস করতে থাকে। তখন মিস্টার লু ইয়ার হাতে একটা ট্যাটু দেখতে পায়। এতেও বুঝতে পারে আসলে ইয়াই সেই মেয়ে যে কিনা ওকে স্কুল লাইফে লেটার লিখত। বাট তখনই ইয়ার অ্যাসিস্ট্যান্ট এসে লুয়ের মাথায় মেরে ওকে বেহুশ করে দেয়। এরপর লুয়ের জ্ঞান ফিরে হসপিটালে। সে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে কেউ যেন এটা জানতে না পারে ইয়াই আমার আসল লাভার। এদিকে কিম ইয়াকে বলে বিদেশে তোমার বাবার নামে 3টা কোম্পানি চলছে, জানি না ওই কোম্পানিগুলোর মালিককে, কিন্তু ওই কোম্পানিগুলো তোমার বাবার নামে রেজিস্টার্ড করা হয়েছে। ইয়া বলে আমার বাবা তো কখনো এমন কিছু করেনি, আমাকে তার পুরনো জিনিসগুলো চেক করতে হবে, হয়তো আমি কোনো ক্লু পেয়ে যাব। এরপর ইয়া ওর বাবার পুরনো জিনিসগুলো চেক করার জন্য বের হয়। তখন লুকে ফলো করে। ইয়া সেখানে কিছু চিঠি দেখতে পায়। আসলেও লুকে যে চিঠিগুলো লিখেছিল লু তার উত্তরে এগুলো পাঠিয়েছিল। ইয়া সেখানে ওর রিংটিও দেখতে পায়। এতেও খুশি হয়ে রিংটা নিজের কাছে রেখে দেয়। ইয়া যখন চিঠিগুলো উপরে রাখছিল তখনও ব্যালেন্স ঠিক রাখতে না পেরে নিচে পড়ে যায়। দেন লু এসে ওকে বাঁচায়। লু বলে তুমি এখানে কি করছো? ইয়া বলে এর আগে আমার জিজ্ঞাসা করা উচিত তুমি আমাকে কেন ফলো করেছো। তো এরপর ওরা বাইরে আসে। লু বলে ওই চিঠিগুলো কার ছিল? ইয়া বলে যারই হোক না কেন, এখন আর এটা জেনে লাভ নেই, কারণ সেই ব্যক্তি কখনোই আমার সাথে দেখা করতে আসেনি। তো ওরা গাড়িতে উঠলে গাড়ির ড্রাইভার ওদের উপর অ্যাটাক করার চেষ্টা করে, বাট লু কোনো মতে সেটা সামলে নেয়। লু বুঝতে পারে কে আসলে ইয়াকে মারার চেষ্টা করেছে। ও তখনই সুজির কাছে আসে আর বলে তুমি কেন আবারও ইয়াকে মারার চেষ্টা করেছ? সুজি তো এমন ভাব করতে থাকে যেন সে কিছুই জানে না। লু বলে তুমি ওই চিঠিগুলো আমাকে দিয়ে দাও, যেগুলো এখনো তুমি নিজের কাছে লুকিয়ে রেখেছ।
সুজি দিতে না চাইলে লুয়োর কর্মকাণ্ড ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এতে সুজি বাধ্য হয়ে ওকে চিঠিগুলো দিয়ে দেয়। বাট ও বারবার বলতে থাকে, লু প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাট লু ওর কোনো কথা শোনে না। এরপর ইয়া হট স্প্রিং নিতে যায়। সুজি গিয়ে তখন সেখানকার টেম্পারেচার বাড়িয়ে দেয় যাতে ইয়া মারা যায়। তো ইয়ার হঠাৎ অনেক খারাপ লাগতে থাকে। ও তখন তাড়াতাড়ি মিস্টার লুয়ের কাছে ফোন দিয়ে হেল্প চায়। এরপর ইয়াকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ওর তখন ইমার্জেন্সি রক্তের প্রয়োজন ছিল। তখন সেখানে সুজির বাবা এসে বলে, আমার মেয়ে ইয়াকে ব্লাড দিতে পারে, কিন্তু এর বদলে তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে করতে হবে। এটা শুনে মিস্টার লু রাজি হয় না। তখন সুজির বাবা দ্বিতীয় কন্ডিশন রাখে। সে বলে ইয়া যে কেসটা ওপেন করার চেষ্টা করছে, সে যদি ওই কেসটা ওপেন না করে তাহলে আমার মেয়ে ইয়াকে ব্লাড দিবে। আর এতে মিস্টার লু রাজি হয়ে যায়। তখন কিম ওকে অনেক কথা শোনাতে থাকে এবং বলে, তুমি কেন সুজির বাবার কথায় রাজি হলে? কারণ সুজির বাবা ইয়ার বাবাকে ফাঁসিয়েছে। সুজি অনেক চেষ্টা করছে তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। যদি সে এই কেসটা ওপেন করতে না পারে তাহলে সে কিভাবে ওর বাবাকে নির্দোষ প্রমাণ করবে? এটা শুনে লু অনেক কনফিউশনে পড়ে যায় যে সে এখন কি করবে। বাট ইয়ার কারোর রক্তের প্রয়োজন হয় না, ওর আপনা আপনি জ্ঞান ফিরে আসে। এদিকে সুজির বাবা মিডিয়ার সামনে ইয়ার বাবাকে প্রতারক বলতে থাকে এবং সে তার ব্যাপারে নানা প্রমাণও দেখাতে থাকে। তখন সেখানে ইয়া আসে। ওকে দেখে সুজির বাবা তো অবাক হয়ে যায়। ইয়া বলে, ফ্রড আমার বাবা করেনি, বরং আপনিই করেছেন। সে তখন কিছু পেপার দেখিয়ে বলে, সুজির বাবা আমার বাবার নাম ইউজ করে অনেক জায়গায় ফ্রড করেছে। এমনকি সে বিদেশে টাকা পাচার করে সেখানে আমার বাবার নামে 3টা কোম্পানিও কিনেছে। বাট সেই কোম্পানিগুলো সে নিজেই চালায়। সুজির বাবা বলে, এইসব মিথ্যা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন সেখানে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় যাকে দিয়ে সুজির বাবা এসব কাজ করিয়েছিল। তাকে দেখে তো সুজির বাবা অবাক হয়ে যায়। ইয়া বলে, এখন তোমাকে আর তোমার মেয়েকে জেলে যেতে হবে। সুজি বলে, তুমি আমাকে কেন জেলে পাঠাবে? সুজির বাবা বলে, তুমি এসব ছোটখাটো কারণ দেখিয়ে আমাকে জেলে পাঠাতে পারবে না। তখন সেখানে এক পার্সন এসে একটা মেডিসিন বের করে, যেটা দেখে সুজির বাবা মেডিসিনটা কেড়ে নেয় আর বলে, তোমরা এটা কোথায় পেয়েছো? ওই পার্সন বলে, আপনি এই মেডিসিন দেশে তৈরি করে বিদেশে রপ্তানি করেছেন। এই মেডিসিনের ভেতর নেশাদ্রব্য মেশানো আছে, যেটা মানুষের জন্য খুবই ক্ষতিকর। লু তখন বলে, তোমার মেয়েও এই মেডিসিন আমার ড্রিঙ্কে মিশিয়ে দিয়েছিল। এটা শুনে সুজির বাবা ওর উপর রাগ করতে থাকে আর বলে, তোমার জন্যই আজ আমি ধরা পড়ে গেলাম। তখন পুলিশ এসে ওদেরকে ধরে নিয়ে যায়। তখন ওই পার্সন ইয়াকে একটা ব্যাজ দেয়। আসলে এটা জিয়াং ওর জন্য পাঠিয়েছিল, কারণ কারণ জিয়াং এর লোকজন আজ থেকে ইয়া এবং তার কোম্পানিকে প্রোটেক্ট করবে। এটা দেখে ইয়া খুশি হয়ে বলে, জিয়াং একজন ইয়াং মাস্টার, কিন্তু সে আমাকে এটা আগে কেন বলেনি? এটা শুনে কিমো অনেক অবাক হয়। বাট এটা শুনে লু একদমই অবাক হয় না, কারণ সে তো সবকিছু আগে থেকেই জানতো। তো লু ইয়াকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। বাট কিম বলে, না, ইয়া আমার সাথে যাবে। আর এটা নিয়ে ওরা দুজন ঝগড়া করতে থাকলে ইয়া হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এরপর ইয়াকে হসপিটালে নিয়ে আসা হয়। ইয়া তখন ওর ছোটবেলার একটা স্বপ্ন দেখে অনেক ঘাবড়ে যায়। তখন সে লুকে জড়িয়ে ধরে। লু বলে, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তখন ইয়া নিউজ দেখে যে সুজি আর তার বাবা জামিনে ছাড়া পেয়েছে। এটা দেখে ও অনেক দুঃখী হয়। দেন এক ব্যক্তি এসে ওকে একটা ফ্লাওয়ার গিফট করে। আর ও ফ্লাওয়ারের ভিতর একটা রিং দেখতে পায়। আর ও তখন তাড়াতাড়ি করে রিংটা পরে নেয়, কারণ এটা ওর ছোটবেলার রিং ছিল। কিম বলে, এই ফ্লাওয়ার নিশ্চয় জিয়াংই তোমার জন্য পাঠিয়েছে। তখন সেখানে লুয়ের মম সুজিকে নিয়ে আসে আর লুকে বলে, তুমি এই মেয়েটার পিছু ছেড়ে দিয়ে সুজিকে বিয়ে করো, কারণ তুমি তো জানো সুজি তোমার বাচ্চা নিয়ে প্রেগনেন্ট ছিল আর ইয়ার কারণেই তোমার বাচ্চার অ্যাবর্শন হয়ে গেছে। আর সুজিও এখানে নাটক করতে থাকে। ইয়া বলে, সুজি তুমি মিথ্যা বলো না, কারণ তুমি ভালোভাবেই জানো তুমি কখনো প্রেগনেন্ট ছিলে না। ইয়া তখন লুয়ের মমকে প্রমাণ দেখায়, যেটা দেখে লুয়ের মম সুজির উপর অনেক রেগে যায় আর বলে, তুমি কি আমাকে পাগল ভেবেছো? তখন সুজির মমও এসে লুয়ের মমের সাথে ঝগড়া করতে থাকে। তখন হঠাৎ সুজির মমের চোখ ইয়ার গলার দিকে পড়ে। সে বলে, তুমি এই রিং কোথায় পেয়েছো? এটা তো আমার মেয়ের রিং। ইয়া বলে, এটা আমার রিং। তো সুজির মা বাসায় গিয়ে তাড়াহুড়ো করে তার বড় মেয়ের পিকচার খুঁজতে থাকে,
সুজি বলে, তুমি কি খুঁজছো? ওর মা বলে, আমি আমার বড় মেয়ের পিকচার খুঁজছি, কারণ পিকচারে তার গলায় ওই রিংটা রয়েছে। যদি আমি পিকচারটা খুঁজে পাই তাহলে প্রমাণ করতে পারবো যে ওই রিংটা আমার বড় মেয়ের। সুজি বলে, ইয়ার বাবাই তো আমার বোনকে হত্যা করেছিল। এমনও হতে পারে সে তাকে হত্যা করে ওই রিংটা তার মেয়েকে দিয়ে দিয়েছে। তাই আমাদের ইয়ার উপর প্রতিশোধ নেওয়া উচিত। এতে সুজির মাও রাজি হয়ে যায়। এর পরের সিনে লুইয়াকে তাদের কলেজে নিয়ে আসে আর পুরনো স্মৃতিচারণ করতে থাকে। এরপর সে ইয়াকে প্রপোজ করার জন্য ফ্লাওয়ার নিয়ে এসে দেখতে পায় সেখানে ইয়া নেই। এদিকে দেখানো হয় ইয়াকে সুজি কিডন্যাপ করে নিয়ে গেছে। তারা ওকে অনেক কথা শোনাতে থাকে। সুজি কিছু খারাপ ছেলেকে বলে ইয়াকে হ্যারেস করতে। তো হ্যারেস করার সময় ছেলেগুলো বলে, তোমার কাঁধে তো বার্থমার্ক রয়েছে। এটা শুনে সুজির মা থমকে দাঁড়ায় এবং সে ওর বার্থমার্কটি দেখে বলে, তুমি তো আমার মেয়ে। সুজি এতে অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? ও কিভাবে তোমার মেয়ে হতে পারে? ওর মম বলে, ইয়া আমার মেয়ে, কারণ তার কাঁধে এই বার্থমার্ক রয়েছে আর তার কাছে আমার মেয়ের রিংটিও আছে। সুজি বলে, ইয়া আপনার মেয়ে হতে পারে না, যদিও আপনি আমাকে অ্যাডপ্ট করেছেন, কিন্তু এরপরও আমি আপনাকে কারোর সাথে শেয়ার করব না। এদিকে মিস্টার লুয়ের লোকজন সুজির বাবাকে ধরে আনে। এরপর তারা ওই স্থানে আসে যেখানে সুজি ইয়াকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। লুকে দেখে সুজি ইয়ার গলায় ছুরি ধরে। লু বলে, তুমি এমন কিছু করো না, তুমি যা বলবে আমি তাই করব। সুজি তখন লুকে ওর সাথে বিয়ে করতে বলে। এতে মিস্টার লু রাজি হয়। তো মিস্টার লু সুজিকে নিজের কথায় ফাঁসিয়ে ওকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এতে সুজি রেগে সেখানে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আগুন দেখে ইয়ার ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় ওকে বাসা থেকে কিডন্যাপ করা হয়েছিল। ওর বাবা মা ওকে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই ব্যক্তি ওকে নিয়ে পানিতে লাফ দিয়ে দেয়। এরপরই মিস্টার লুকে দেখতে হসপিটালে আসে, কারণ মিস্টার লু ওকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছিল। তখন সেখানে জিয়াং আসে। ইয়া ওর পায়ে চোট দেখে বলে, তোমার পায়ে কি হয়েছে? জিয়াং বলে, আমার গ্র্যান্ডপা আমাকে আটকে রেখেছিল, কিন্তু তোমার সাথে দেখা করতে ইচ্ছে হলো তাই আমি পালিয়ে চলে এসেছি, আর এ কারণেই আমি পায়ে আঘাত পেয়েছি। ইয়া বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করেছো? জিয়াং বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, বাট আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো না। তবে এরপরও আমি তোমাকে সব সময় খুশি দেখতে চাই। তখন সেখানে কিম এসে বলে, তোমার বাবা মা তোমার সাথে দেখা করতে চাই। এরপর ইয়া ওর বাবা মায়ের সাথে দেখা করতে যায়। ওর বাবা মা এখানে নিজের ভুল স্বীকার করে আর বলে, আমরা তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ইয়া বলে, তোমরা নাটক করা বন্ধ করো, কারণ আমি জেনে গেছি আমার কিডন্যাপ তোমরাই করিয়েছিলে। এটা শুনে ওর বাবা নিজের ভুল স্বীকার করে আর বলে, তোমার অ্যাডপ্টেড বাবার কারণে আমার কোম্পানির অনেক লস হয়েছিল, তাই আমি নিজেই তোমাকে কিডন্যাপ করিয়ে সেই দোষ তার উপর চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ওই কিডন্যাপার আমাকেই ধোঁকা দিয়েছিল। এটা শুনে ইয়া অনেক কষ্ট পায় যে ওর নিজের বাবা মা শুধুমাত্র সুবিধার জন্য ওকে এত বড় বিপদে ফেলেছে। ও তখন তাদের সাথে সব সম্পর্ক শেষ করে চলে আসে। ইয়া বাইরে এসে দেখতে পায় ওর জন্য লু ওয়েট করছে। ইয়া বলে, তোমার শরীর তো এখনো পুরোপুরি ঠিক হয়নি, তাহলে তুমি হসপিটাল থেকে এখানে কেন এসেছো? লু বলে, আমি আর ওয়েট করতে চাই না, আমি তোমাকে এক স্থানে নিয়ে যেতে চাই। সেখানে কিম আর জিয়াংও উপস্থিত ছিল। ইয়া ওদের দেখে বলে, তোমরা এখানে কি করছো? জিয়াং বলে, কারণ আজকে কোনো ইডিয়েট তোমাকে প্রপোজ করবে, আর আমরা এখানে সেই ভালোবাসার সাক্ষী হতে এসেছি। তখন লু ওকে বিয়ের জন্য প্রপোজ করে আর ইয়াও ওকে হ্যাঁ বলে দেয়। এরপর ওরা আবারও ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। লু বলে, তুমি আমাকে ছেড়ে আবার চলে যাবে না তো? ইয়া বলে, সেটা তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। তুমি যদি আবারও আমাকে কষ্ট দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দ্বিতীয়বার ম্যারেজ করে নিব। এটা শুনে লুকে ক্যারি করে বাসায় নিয়ে আসে আর এরপর ওরা রোম্যান্স করতে থাকে। ইয়া ঘুম থেকে উঠে লুয়ের ফেস টাচ করতে থাকে। লু বলে, তুমি কি করছো? ইয়া বলে, আমি দেরিতে হলেও ফাইনালি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি। আমি আর কখনো তোমাকে হারাতে চাই না। লু বলে, কেউ আর কখনো আমাদের আলাদা করতে পারবে না। আমরা এখন থেকে শুধুমাত্র 6 বছর নয়, বরং সারা জীবন একসাথে থাকবো। আর এই হ্যাপি সিনের মাধ্যমে এইটা আমার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের মতো আল্লাহ হাফেজ।